লোডশেডিং নিয়ে ভয়াবহ রিপোর্ট ফাঁস। তাহলে কি অন্ধকারে ডুবতে যাচ্ছে দেশের গ্রামগুলো? একদিকে জ্বলজ্বল করছে রাজধানীর রাজপথ, শপিং মল আর শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলো, আর ঠিক উল্টো দিকে ঢাকার সীমানা পেরোলেই মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে আছে। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে। বিদ্যুৎ মন্ত্রী কইতাছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এদেশের মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শক্তি দিয়েছিল বিধায় কথাগুলো সহ্য কইরা নিল। মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, 10 থেকে 12 ঘন্টা সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। গতকালকে দেখলাম যে লোডশেডিং এর সকল রেকর্ড, পূর্ববর্তী সকল রেকর্ড ভঙ্গ করেছে। এই যে সেই সময় ব্যর্থ একজন প্রতিমন্ত্রীকে এখন ফুল মন্ত্রীর পর্যায়ে দেওয়া হয়েছে, এবং দেখেন সে একই সেক্টর, তার সেই সময়ের এক্সপিরিয়েন্স আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? দুইবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, দুইবারই সমালোচিত হয়েছেন। 2001 থেকে 2006 সাল ছিল দেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বিশৃঙ্খল সময়। তখন কিছু সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। 2026 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে আবারও নাজুক পরিস্থিতি দেখা যাচ্ছে, আর এবারও এই খাতের দায়িত্ব টুকুর কাঁধে। আমাদের কষ্ট হয়, আপনি যেভাবে লাফায় লাফায় কারেন্টের বিল, গ্যাস বিল, এই বিল সেই বিল বাড়াইতেছেন, এবং লাফায় লাফায় আমাদের বেতন বাড়তেছে না। আগে গ্যাস মোটা মোটা পাইপ দিয়ে সব ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে, এখন গ্যাস কোথায় যায়? আগে যদি গ্যাস চলে যায় থাকে আমরা গ্যাস পাইতাম, আমরা টিপ করে আসতো, তাই এখন গ্যাস কোথায় যায়? এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, জনগণের সাথে করে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। লোডশেডিং নিয়ে ভয়াবহ রিপোর্ট ফাঁস। তাহলে কি অন্ধকারে ডুবতে যাচ্ছে দেশের গ্রামগুলো? একদিকে জ্বলজ্বল করছে রাজধানীর রাজপথ, শপিং মল আর শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলো, আর ঠিক উল্টো দিকে ঢাকার সীমানা পেরোলেই মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে আছে। টানা 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন এক ভুতুড়ে জীবনযাপন দেশের প্রান্তিক মানুষদের অতিষ্ঠ করে তুলছে। প্রচণ্ড গরমে যখন গ্রামের পর গ্রাম হাঁসফাঁস করছে, ঠিক তখনই বিদ্যুৎ খাত নিয়ে এলো এমন একটি ভয়াবহ রিপোর্ট, যা শুনলে আপনার পিলে চমকে যাবে। দেশের ইতিহাসে লোডশেডিংয়ের অতীতে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। উৎপাদন ক্ষমতা থাকার পরেও কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না? হুট করে কিভাবে তৈরি হলো এত বড় এক বিপর্যয়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান সরকার তো চাইছে এই সমস্যার সমাধান করতে, তাদের সদিচ্ছার কোনো অভাব নেই, তারপরেও কেন এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না? দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা বিদ্যুতের এই জাতীয় বিপর্যয়ের পেছনের আসল গেম প্ল্যান এবং পর্দার পেছনের অন্ধকার সত্যগুলো আপনার সামনে ডিকোড করব। বিশ্লেষণের শুরুতেই চলুন খুব রূঢ় বাস্তবতার দিকে তাকানো যাক। আপনি যদি ঢাকায় বা বড় কোনো মেট্রোপলিটন শহরে বসে এই ভিডিওটি দেখেন, তাহলে তো ভাববেন লোডশেডিং তো তেমন একটা নেই, সব তো ঠিকই আছে। আপনার এই ভাবনাটাই হলো পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন বা পদ্ধতিগত বৈষম্য। সরকার এবং বিদ্যুৎ বিভাগ খুব সুকৌশলে ঢাকা এবং বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু কেন? কারণ ঢাকা হলো দেশের পলিটিক্যাল সেন্টার অব গ্র্যাভিটি বা রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় বিদ্যুৎ না থাকলে মিডিয়া সেটা নিয়ে ব্রেকিং নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, রাজপথে সাথে সাথে বিক্ষোভ শুরু হবে। তাই শহরের মানুষের ক্ষোভ প্রশমিত রাখতে গিয়ে পুরো লোডশেডিংয়ের বোঝাটা সুকৌশলে চাপিয়ে দেয়া হয়েছে গ্রামের নিরীহ মানুষগুলোর ঘাড়ে। গ্রামের মানুষের কথা বলার প্ল্যাটফর্ম নেই, তাদের প্রতিবাদ ঢাকার পলিসি মেকারদের এসি রুম পর্যন্ত পৌঁছায় না। তাই গ্রামের পর গ্রাম এখন 10 থেকে 12 ঘন্টার লোডশেডিংয়ের ব্ল্যাক হোলে তলিয়ে যাচ্ছে। শহরকে আলোকিত রাখতে গিয়ে গ্রামগুলোকে আক্ষরিক অর্থেই বলি দেওয়া হচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আমাদের আবেগের বদলে একটু ডাটা এবং ফ্যাক্টসের দিকে তাকাতে হবে। গত রোববার রাতে দেশে লোডশেডিংয়ের এক নতুন এবং ভয়ঙ্কর রেকর্ড তৈরি হয়েছে, ৩,৭৫৭ মেগাওয়াট। শুধু তাই নয়, একই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩,৬৭১ মেগাওয়াট। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশে লোডশেডিংয়ের রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। এর আগে 2023 সালের জুনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩,৪১৯ মেগাওয়াট। অর্থাৎ বর্তমান সংকট আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র এবং অনিয়ন্ত্রিত। কিন্তু কেন এমন হচ্ছে? আমাদের তো বলা হয়েছিল দেশে বিদ্যুতের কোনো অভাব নেই, তাহলে বিদ্যুৎ যাচ্ছে কোথায়? সবচেয়ে অ্যালার্মিং এবং ভয়ঙ্কর তথ্য হল দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট এবং মেরামতের অভাবে এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। বাংলাদেশের বিশাল অবকাঠামো আছে, চকচকে বিদ্যুৎ কেন্দ্রও আছে, কিন্তু সেগুলো চালানোর মতো কোনো জ্বালানি নেই। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল গ্যাসের অভাব। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস এখনও সেই প্রাকৃতিক গ্যাস। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা হল 252 কোটি ঘনফুট। এই কেন্দ্রগুলোকে যদি ন্যূনতম পর্যায়েও সচল রাখা হয়, তবুও প্রতিদিন প্রয়োজন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস। অথচ তারা পাচ্ছে কত জানেন? মাত্র 70 কোটি ঘনফুট, অর্থাৎ চাহিদার 1/3 থেকেও অনেক কম। এক সময় যে গ্যাস দিয়ে 5,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন তা নেমে এসেছে একেবারে তলানিতে। এই গ্যাস সংকটের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে কাজ করছে গত 21 জুলাইয়ের একটি দুর্ঘটনা। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি যে ভাসমান এলএনজি টার্মিনালটি ছিল, সেটি যান্ত্রিকভাবেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এটিকে আংশিক মেরামত করে 25 কোটি ঘনফুট গ্যাস আনা গেলেও টার্মিনালটি এখনও তার পূর্ণ সক্ষমতায় ফিরতেই পারেনি। পেট্রোবাংলা জানিয়েছে এটি পুরোপুরি সচল হতে আরও কয়েকদিন সময় লাগবে। দর্শক, এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিদেশ থেকে আমদানি করা এলএনজির উপর বাংলাদেশের নির্ভরতা কতটা বিপজ্জনক রূপ নিয়েছে। নিজের দেশের গ্যাস না খুঁজে পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ সর্বনাশ ডেকে এনেছে। আর আজ তার খেসারত দিতে গিয়ে পুরো দেশ অন্ধকারে ডুবে আছে। শুধু গ্যাস নয়, সংকটের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে কয়লার অভাব। গ্যাসের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন ধুঁকছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় মাদার ভেসেল বা জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা প্রায় যাচ্ছেই না। ফলে 1200 মেগাওয়াট ক্ষমতার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অন্যদিকে ভূরাজনীতি এবং প্রকৃতির খেয়ালিপনাও আমাদের বড় বিপদে ফেলেছে। ভারতের আদানি পাওয়ার থেকে যেখানে বাংলাদেশ 1400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা, সেখানে ভারতের ঝড়খণ্ডে ভয়াবহ বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় সেই সরবরাহ নেমে এসেছে মাত্র 800 মেগাওয়াটে। কারিগরি ত্রুটি ও জ্বালানি জটিলতায় দিনাজপুরের বড়পুকুরিয়ার 3টির মধ্যে 2টি ইউনিটই বর্তমানে বন্ধ। সব মিলিয়ে 7,945 মেগাওয়াট কয়লা ভিত্তিক ক্ষমতার বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 5,500 মেগাওয়াটের মতো, অর্থাৎ 2,000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুতের বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বর্তমান সরকার তো আন্তরিক, তারা তো চাইছে মানুষের কষ্ট লাঘব করতে, তাহলে তারা কেন পারছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সিস্টেমের গভীরে। সরকার চাইলেই রাতারাতি এই সমস্যার সমাধান করতে পারবেন না, কারণ তাদের হাত পা বাঁধা। প্রথমত, সরকার চাইলেই এখন স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি বা কয়লা কিনে আনতে পারছে না, কারণ দেশের ভেতরে রয়েছে তীব্র ডলার সংকট। বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক রিজার্ভের ভঙ্গুর অবস্থার কারণে জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার এখনই দেয়া সম্ভব নয়, যদিও রিজার্ভ অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের পুরো বিদ্যুৎ খাতটি দাঁড়িয়ে আছে একটি ফল্টি স্ট্রাকচার বা ত্রুটিপূর্ণ কাঠামোর উপর। বিগত বছরগুলোতে শুধু রেন্টাল আর কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ক্যাপাসিটি চার্জ বা বসিয়ে বসিয়ে টাকা দেবার মহোৎসব চলেছে, কিন্তু দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য বাফেক্সকে শক্তিশালী করা হয়নি। অর্থাৎ
আমরা চুলা কিনেছি ঠিকই, কিন্তু সেই চুলা জ্বালানোর জন্য সিলিন্ডার কিনিনি। বর্তমান সরকার সেই অতীতের ত্রুটিপূর্ণ পলিসির উত্তরাধিকারী হয়েছে। তারা এই জট খোলার চেষ্টা করছে, কিন্তু বছরের পর বছর ধরে তৈরি হওয়া এই কাঠামোগত পঙ্গুত্ব মাত্র কয়েকদিনে সারিয়ে তোলা প্রায় অসম্ভব। দর্শক, এই লোডশেডিংয়ের সবচেয়ে বড় আঘাতটা কোথায় লেগেছে জানেন? বাংলাদেশের শিল্প খাতে। অর্থনীতিতে একটা টার্ম আছে, ইকোনমিক ডোমিনো ইফেক্ট। একটার পতনের ধাক্কায় যখন অন্য সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন তাকে ডোমিনো ইফেক্ট বলে। গ্যাসের সংকটের পর এবার বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। বাধ্য হয়ে ব্যবসায়ীরা যখন জেনারেটর চালাচ্ছেন, তখন তাদের উৎপাদন খরচ আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই বাড়তি খরচের বোঝা দিন শেষে কার ঘাড়ে চাপবে? অবশ্যই ভোক্তাদের উপরেই। প্রিয় দর্শক, বাংলাদেশে হঠাৎ করে এত বড় লোডশেডিং আর গ্রামগুলোতে বাড়তি লোডশেডিং, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গ্রামে কোনো লোডশেডিং নেই, জনগণ মিথ্যা কথা বলছে। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এখানে মন্ত্রী মহোদয় যেভাবে কথাটা বলেছেন যে গ্রামে কোনো লোডশেডিং নেই, জনগণ মিথ্যা কথা বলছে। কারণ জনগণের দাবিটা সম্পূর্ণই মিথ্যা। পল্লী বিদ্যুতের লাইন অনেক দূরে হওয়ার কারণে মাঝে মাঝে সে তার কাটা পড়ে, আর এতে করে সে তার আবারও সংযোগ দিতে সময় লেগে যায়। এতে করে মানুষ ভাবে লোডশেডিং হচ্ছে, মূলত লোডশেডিং হচ্ছে না। তাহলে দেখি বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা কি বলে। আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি। এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা যখন নিজের মুখে বলল একটি মিটার চালু রাখতে গেলে আরো 4-5টি মিটার বন্ধ করে রাখতে হয়। একটি এলাকার মধ্যে টানা 3 থেকে 4 ঘন্টাও কখনো বিদ্যুৎ থাকে না। তার এই কর্মজীবনে এই প্রথম তিনি এরকম কোনো কিছুর সম্মুখীন হয়েছে যে টানা একটি এলাকায় 3 থেকে 4 ঘন্টা, কখনো 5 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। তাহলে জনগণ যে দাবি করছে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না, ওইটাই তো সত্য। যদি সত্য হয়ে না থাকতো তাহলে তো বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা এই ধরনের কথা বলতো না, সরাসরি প্রমাণ দেখিয়ে। হয়তোবা সেই হতভাগা কর্মকর্তার চাকরিও যেতে পারে সত্য উন্মোচন করে দেওয়ার জন্য। যেহেতু ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা এবং সমালোচনার একটি আভাস দেখা দিচ্ছে, সেহেতু ওই বেচারার চাকরি নাও থাকতে পারে। আমরা সবাই তার দিকে একটু নজরদারিতে রাখবো, যাতে করে তার চাকরি চলে গেলে সেই তথ্যটি যেন আমরা পাই। একজন মানুষ সত্য তথ্য ছড়িয়ে দিয়েছে। এখন ওই যে এমপি মন্ত্রীরা যে বলছিল লোডশেডিং নাই গ্রামের মধ্যে, তাহলে সেই বিষয়টি সম্পূর্ণই মিথ্যা। এখন এমপি মিথ্যা বলছে নাকি সে বিদ্যুৎ কর্মকর্তা মিথ্যা বলছে, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তার আগে আরো একটি জিনিস কমেন্ট করে জানান, আপনি কোন এলাকায় বসবাস করছেন, সেখানে কতক্ষণ বিদ্যুৎ থাকছে আর কতক্ষণ থাকছে না। দেখেন, শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় শিল্পী মমতাজ সংসদে বসে একটি কথা বলেছিল। শেখ হাসিনা আসার আগে দেশের মধ্যে মানুষ বিদ্যুৎ পাচ্ছিল না, কিন্তু শেখ হাসিনা আসার পর মাথায় করে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে। যেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে কারো কি বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এইভাবে নাকি বিদ্যুৎ বিক্রি করছিল। আপনারা সাধারণ জনগণ হয়ে একটু কম্পেয়ার করেন তো, শেখ হাসিনা থাকা অবস্থায় কি বিদ্যুৎ বেশি যেত, মানে লোডশেডিং হতো, নাকি বিএনপি সরকার আসার পর লোডশেডিং বেশি হচ্ছে? আপনাদের কিছু মতামত আজকের এই ভিডিওটি জাস্টিফাই করুন। দিনে 3 বার কারেন্ট যায়, কিন্তু মাস শেষে বিল আসে পাহাড় সমান। একদিকে এসি রুমে বসে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন রাজধানীর নীতি নির্ধারকেরা, অন্যদিকে মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে থাকছে ঘন্টার পর ঘন্টা। দেশ কি তবে আবারও সেই ভয়াবহ অন্ধকারের যুগে প্রবেশ করছে? 24-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেখানে টানা 1.5 বছর সফলভাবে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছিল, সেখানে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার কেন খেই হারিয়ে ফেলল? এটা কি শেখ হাসিনা রেখে যাওয়া ফাঁদ, নাকি ভারতের আদানি গ্রুপের নতুন কোনো রাজনৈতিক চাল? আর বিদ্যুৎ না দিয়েও কেন সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে ভুতুরে বিলের বোঝা? বিদ্যুতের এই জাতীয় বিপর্যয়ের পেছনের আসল গেম প্ল্যান ও পর্দার আড়ালের অন্ধকার সত্যগুলো আজ আপনাদের সামনে উন্মোচন করব। নৈপথ্যের কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে। দেশের বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটি কোনোভাবেই মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
লোডশেডিং নিয়ে ভয়াবহ সব তথ্য এখন চারদিকে। আপনি যদি ঢাকায় বা বড় কোনো শহরে থাকেন হয়তো ভাববেন লোডশেডিং তো তেমন নেই, সব তো ঠিকই আছে। আপনার এই ভাবনাটাই নীতি নির্ধারকদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন বা পদ্ধতিগত বৈষম্য। সরকার ও বিদ্যুৎ বিভাগ সুকৌশলে ঢাকা ও বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে, কারণ ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানে বিদ্যুৎ না থাকলে মিডিয়া ব্রেকিং নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, রাস্তায় বিক্ষোভ হবে। তাই শহরের মানুষের ক্ষোভ প্রশমিত রাখতে গিয়ে পুরো লোডশেডিং এর বোঝা সুকৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে গ্রামের নিরীহ মানুষগুলোর ঘাড়ে। গ্রামের মানুষের প্রতিবাদ ঢাকার এসি রুম পর্যন্ত পৌঁছায় না, তাই গ্রামের পর গ্রাম এখন 10 থেকে 12 ঘন্টার লোডশেডিং এর ব্ল্যাক হোলে তলিয়ে যাচ্ছে। শহরকে আলোকিত রাখতে গিয়ে গ্রামগুলোকে আক্ষরিক অর্থেই বলি দেওয়া হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আবেগের বদলে ডাটা ও ফ্যাক্টসের দিকে তাকাতে হবে। সম্প্রতি দেশে লোডশেডিং এর এক নতুন ও ভয়ঙ্কর রেকর্ড তৈরি হয়েছে, 3757 মেগাওয়াট। শুধু তাই নয়, একই দিন বিকেল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশে লোডশেডিং এর অতীত সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, বিশাল অবকাঠামো এবং চকচকে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও সেগুলো চালানোর মতো জ্বালানি নেই। সবচেয়ে অ্যালার্মিং তথ্য হলো দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের অভাবে পুরোপুরি বন্ধ। এই সংকটের সবচেয়ে বড় কারণ গ্যাসের তীব্র অভাব। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা 252 কোটি ঘনফুট। ন্যূনতম পর্যায়ে সচল রাখতে হলেও প্রতিদিন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, অথচ তারা পাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। একসময় যে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো তা এখন তলানিতে। এই সংকটের কফিনের শেষ পেরেকটি ঠুকেছে গত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনা। ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক মেরামত করে মাত্র 25 কোটি ঘনফুট গ্যাস আনা হলেও তা এখনও পূর্ণ সক্ষমতায় ফেরেনি। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে বিদেশি এলএনজি আমদানির উপর নির্ভরতা আজ আমাদের কত বড় বিপদে ফেলেছে এটি তার জলজ্যান্ত প্রমাণ। গ্যাসের পাশাপাশি যুক্ত হয়েছে কয়লা সংকট। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে 1200 মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়ায় 3টি ইউনিটের মধ্যে 2টি বর্তমানে বন্ধ। এর ভেতরে সবচেয়ে বড় ভূরাজনৈতিক সমীকরণটি লুকিয়ে আছে ভারতের আদানি পাওয়ারের ক্ষেত্রে। শেখ হাসিনার আমলের অসম চুক্তির কারণে আদানি থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে মাত্র 800 মেগাওয়াটে। বলা হচ্ছে ঝাড়খণ্ডে বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় এই সংকট, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে ভিন্ন সমীকরণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই বিদ্যুতের মাধ্যমে তার ও ভারতের স্বার্থ রক্ষা হচ্ছিল। 24-এর পট পরিবর্তনের পর দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের পুরনো সমীকরণ না মেলায় আদানি সহ বেশ কিছু ভারতীয় কোম্পানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়াকে সরাসরি রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চরম অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ও শিল্প খাত। জেনারেটর চালাতে গিয়ে কারখানার উৎপাদন খরচ আকাশ ছুঁয়েছে। এর চেয়েও বড় প্রহসন চলছে সাধারণ মানুষের সাথে। দিনে 3-4 বার বিদ্যুৎ যাচ্ছে, অথচ মাস শেষে বিল আসছে অস্বাভাবিক হারে। মানুষ প্রশ্ন তুলছে, কারেন্টই তো পেলাম না, তাহলে এত টাকা বিল আসলো কোথা থেকে? এই ভুতুরে বিল নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে এখন বিশাল প্রশ্ন। 24-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর দেশ চালিয়েছে। সে সময় তো এমন ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল না। তারা বিদ্যুৎ সরবরাহ ও নিত্য পণ্যের বাজার চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছিল। তাহলে জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার কেন পারছে না? জনগণের এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। বিদ্যুতের বেহাল দশা সম্পর্কে তিনি দায়সারাভাবে বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুতের লাইনের দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা হচ্ছে এবং লাইনগুলো নাকি ফল্ট হয়ে গেছে। সাধারণ মানুষ তার এই বক্তব্যে হতবাক, কারণ ঠিক একই ঘোড়া যুক্তি একসময় আওয়ামী লীগ সরকারও দিত। আওয়ামী লীগের সেই পুরনো স্ক্রিপ্টটি যেন বিএনপির মুখে শোনা যাচ্ছে। যদিও সচেতন মানুষ বোঝেন বিগত স্বৈরাচারী সরকার রেন্টাল, কুইক রেন্টাল আর ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ডলারের রিজার্ভ শূন্য করে দিয়ে গেছে, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। এক সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রজেক্ট রাতারাতি ঠিক করা সম্ভব নয়, কিন্তু সমস্যা হলো সরকারের কমিউনিকেশনে। বিদ্যুৎ নিয়ে বিএনপির এমনিতে একটি কালো অতীত রয়েছে। 2001 থেকে 2006 সালের শাসনামলে বিদ্যুতের দাবিতে কনসার্ট সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন ও সহিংসতা হয়, প্রাণ হারায় বহু মানুষ। সেই পুরনো জুজু এখন আবারও সাধারণ মানুষের মনে ফিরে আসছে। শেখ হাসিনা অন্তত বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছিলেন, তা যে দামে হোক না কেন বা যে শর্তে হোক না কেন, আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার।
এমন একটি ন্যারেটিভ কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। এই মুহূর্তে সরকারের উচিত কোনো ধরনের রাজনৈতিক বাহানা না করে জনগণের সামনে প্রকৃত সত্যটা তুলে ধরা। ক্যাপাসিটি চার্জের ফাঁদ, ডলার সংকট, এলএনজি টার্মিনালের ত্রুটি, নিজেদের গ্যাস উত্তোলনে অতীতের অবহেলা এবং আদানির ভূরাজনৈতিক চাল, এই সব কিছু নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। গ্যাস সংকটের তীব্রতা যে আসলে কতটা ভয়াবহ সেটা সরকার যতক্ষণ না খোলসা করে বলবে ততক্ষণ মানুষ ভুল বুঝবেই। সরকার যদি তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার জায়গাগুলো সৎ সাহসের সাথে স্বীকার করে নেয়, জনগণের একটি বড় অংশের সিম্প্যাথি বা সহানুভূতি তারা পাবে। মানুষ তখন বুঝবে যে সরকার অন্তত সত্যটা বলছে। কিন্তু তারা যদি আগের সরকারের মতো তুচ্ছ বাহানা দিয়ে পরিস্থিতি এড়িয়ে যেতে চায় আর অন্যদিকে মানুষ লোডশেডিং এবং অস্বাভাবিক বিলের যন্ত্রণায় ধুঁকতে থাকে, তবে এই চাপা ক্ষোভ অচিরেই একটি ভয়ঙ্কর বারুদের স্তূপে পরিণত হতে পারে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে সরকারের অস্তিত্বের সংকটে ফেলে দিতে পারে। দর্শক, বিদ্যুতের এই ভয়াবহ সংকট, অস্বাভাবিক বিল এবং শহরের তুলনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এর এই পদ্ধতিগত বৈষম্য নিয়ে আপনার কি মতামত? ডক্টর ইউনূসের সরকার পারলে বর্তমান সরকার কেন পারছে না বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।